সব ছায়া অন্ধকারে জন্মায় না। কিছু ছায়ার জন্ম হয় আলো ঢাকার জন্য। কিছু সত্য এতটাই ভয়ঙ্কর, সেগুলোকে চাপা দিতে পুরো শহরকেই অন্ধকারে রাখতে হয়। 1999 সালের এক রাতে কলকাতার বুকে জ্বলে উঠেছিল আগুন। সরকারি নথিতে সেটা ছিল দুর্ঘটনা, খবরের কাগজে দুদিন, তারপর নীরবতা। কিন্তু আগুন নেভেনি, শুধু ছায়া হয়ে বেঁচেছিল। বছর 20 পর কেউ সেই ছায়ার মানচিত্র আঁকতে শুরু করে, আর তখনই বুঝতে পারি এই গল্পটা খুনের নয়, এই গল্পটা সত্য লুকোনো। আমি পিয়াল সেন, আর যার সঙ্গে এই কেসে জড়িয়ে পড়েছি তিনি রহস্য সমাধান করেন না, তিনি ছায়ার ভিতর ঢুকে আলো খুঁজে আনেন। এই গল্প গোয়েন্দা বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় ওরফে বোধিদার। শোনো মন দিয়ে, কারণ এই গল্পের প্রতিটা নীরবতারও একটা দাম আছে। আমি তখনও জানতাম না সেদিন সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে লম্বা ছায়া শুরু হতে চলেছে। কলকাতার শীতল সন্ধ্যা, রাস্তার আলো জ্বলে উঠেছে, অথচ গলির ভিতরে ঢুকলেই অদ্ভুত একটা অন্ধকার, যেন আলো ঢুকতেই চায় না। ঠিক সেই রকম একটা গলিতেই বোধিতার অফিস। আমি ফিয়াল সেন, এই গল্পের কথক, চেয়ারে বসে চা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম। বোধিদা জানলার ধারে দাঁড়িয়ে। ওর অভ্যাস ঘটনার আগে জানলার বাইরে তাকিয়ে থাকা, যেন শহরের ছায়াগুলো আগে থেকেই ওকে কিছু বলে দেয়। পেয়াল, বোধিদা হঠাৎ বলল, অন্ধকারটা দেখেছিস? আমি জানলার বাইরে তাকালাম। স্বাভাবিকই তো, স্ট্রিট লাইট, দু একটা পথচারী। কোন অন্ধকার? আমি জিজ্ঞেস করলাম। বোধিদা হালকা হাসল। যেটা চোখে পড়ে না, কিন্তু আচরণ বদলে দেয়। ঠিক তখনই দরজায় ধপ 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 শব্দ। চঞ্চু ঢুকলো, চঞ্চল চক্রবর্তী। এর শ্বাস যেন হাঁপাচ্ছে, মুখে সেই চেনা উত্তেজনা। এ বোধিদা, এ কেস এসেছে, বলল সে। এ পুলিশ নয়, লোকাল লোকজন। কিন্তু ব্যাপারটা স্বাভাবিক না। বোধিদা ঘুরে তাকালো। ভূত? চঞ্চু মাথা নাড়ল। লোকজন তাই বলছে, কিন্তু আমি নিশ্চিত নই। আমার ভেতরটা কেমন যেন খচখচ করলো। অভিজ্ঞতা বলে, যেখানে ভূত শব্দটা আসে সেখানে মানুষই আসল সমস্যা। পুরনো বাড়ি, নতুন ভয়। ঘণ্টাখানেক পর আমরা পৌঁছলাম উত্তর কলকাতার এক পুরনো পাড়ায়। একটা দোতলা বাড়ি, জানলা বন্ধ, দরজায় তালা, অথচ চারপাশে ভিড়। একজন বুড়ো লোক ফিসফিস করে বলছিল, রোজ রাতে আলো জ্বলে ওঠে, কিন্তু ভিতরে কেউ থাকে না। বোধিদা বাড়িটার দিকে তাকিয়ে রইল খুব মনোযোগ দিয়ে। তারপর হঠাৎ বলল, আলো জ্বলে কিন্তু ছায়া পড়ে না, এটা অস্বাভাবিক। আমি তাকালাম। সত্যি, বাড়ির ভিতর থেকে আলো আসছে, কিন্তু জানলার ফ্রেমে কোনো মানুষের ছায়া পড়ছেই না। চঞ্চু ফিসফিস করে বলল, এটা তো ভূতের কাণ্ডই লাগছে। বুধিদা দরজার কাছে এগিয়ে গেল। তালা ভাঙা নয়, নতুন তালা, যত্ন করে লাগানো। যে বাড়ি পরিত্যক্ত সে বাড়ির তালা এত নতুন হয় না। ঠিক তখনই পুলিশের জিপ ঢুকলো গলিতে। নামলো পুলিশ ইন্সপেক্টর অভিক দত্ত। আমাদের দেখে কপালে ভাঁজ পড়ল ওর। এ আবার আপনি? বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়? বুধিদা শান্ত গলায় বলল, ভূত থাকলে পুলিশ ডাকেন, মানুষ থাকলে আমায়। আজ দুটোই ডাকা হয়েছে মানে মনে হচ্ছে অন্য কিছু। অভিক দত্ত কিছু বলল না, কিন্তু চোখে সন্দেহ। পুলিশের উপস্থিতিতে তালা ভাঙা হলো।
দরজা খুলতেই ঠান্ডা হাওয়া। ভিতরে ঢুকে আমি প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম, ঘরের মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, আর তার নিচে মেঝেতে একটা অদ্ভুত নকশা, ছায়ার মতো আঁকা, কিন্তু ছায়া নয়। বদিদা নিচু হয়ে দেখল, আঙুল দিয়ে ধুলো সরিয়ে বলল, এটা কোনো অলৌকিক চিহ্ন না, এটা মানচিত্রের অংশ। আমি তাকিয়ে রইলাম। একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, যে বাড়িতে কেউ থাকে না সেখানে আলো জ্বলে কেন? আর কেউ যদি না থাকে, এই ছায়াটা কার? বধিতা উঠে দাঁড়ালো, চোখে সেই চেনা দৃঢ়তা। বেয়াল, এটা একটা বড় খেলার শুরু, আর এই বাড়িটা প্রথম ঘর মাত্র। হ্যাঁ, আমি তখনও বুঝিনি এই ছায়া আমাদের কোথায় নিয়ে যাবে, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, এটা ভূতর গল্প না, এটা মানুষের তৈরি অন্ধকারের গল্প। পরের দিন সকাল থেকেই আমার মাথার ভিতর একটা প্রশ্ন ঘুরছিল, যে বাড়িতে কেউ থাকে না সে বাড়ি কাউকে ডাকে কিভাবে? বধিদা সকালবেলা খুব কমই কথা বলে, ওই দিনও তাই। চেয়ারে বসে কাগজের উপরে আগের রাতের নকশাটা আবার এঁকেছিল, ছায়ার মতো রেখা, মাঝখানে একটা ফাঁকা অংশ। এটা অসম্পূর্ণ, ও বলল। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে কেউ ইচ্ছে করে অসম্পূর্ণ রেখে গেছে, যাতে খুঁজতে বাধ্য করা যায়। চঞ্চু তখনই ঢুকলো, হাতে ফোন। পেয়ালদা, এ খবর আছে, এ বাড়ির মালিক নাকি 30 বছর আগে মারা গেছে, কিন্তু জমিটা এখনো বিক্রি হয়নি। বধিতা চোখ তুলল। কার নামে? রামানন্দ মুখোপাধ্যায়। এক সময় ঠিকাদার, কিন্তু শেষ 10 বছরে ওর নাম আবার উঠে এসেছে কয়েকটা জমির কাগজে। আমি খেয়াল করলাম বৌদিদার চোখে আগ্রহ। মৃত মানুষ কাগজে ফিরে আসে না, কেউ ফিরিয়ে আনে। দুপুরে হঠাৎ ফোন এলো, নম্বর অচেনা। পেয়াল সেন? একজনের কাপা গলা। হ্যাঁ, ওই বাড়িটাতে আজ রাতেও আলো জ্বলবে, আপনারা এলে সব বুঝতে পারবেন। লাইনটা কেটে গেল। আমি ফোনটা নামিয়ে বধিতের দিকে তাকালাম। ও এক মুহূর্ত চুপ করে রইল। ঠিকানা জানে, মানে আমাদের উপর নজর রাখা হচ্ছে। চঞ্চু ফিস ফিস করে বলল, হে, এটা কি ফাঁদ? বধিতা উঠে দাঁড়ালো। ফাঁদ হলে আরো ভালো, ফাঁদে না পড়লে মাছ পাওয়া যায় না। রাত 12:30। বাড়িটার সামনে এবার ভিড় নেই, পুলিশও নেই। অভিক দত্ত স্পষ্ট বলে দিয়েছিল, আরেকবার অভিযোগ না এলে আমি লোক দেব না। অন্ধকারে বাড়িটার দিকে তাকিয়ে আমার বুক ধরফর করছিল। হঠাৎ একটা জানলায় আলো জ্বলে উঠল, কিন্তু এবার একটা পার্থক্য, জানলার পর্দায় স্পষ্ট করে একটা মানুষের ছায়া। চুঁচু ফিসফিস করে বলল, এবার তো সত্যি কেউ আছে। বদিদা খুব শান্ত। ছায়া আছে মানে মানুষ আছে, এটা ঠিক, কিন্তু মানুষ মানেই জীবিত, এটা কিন্তু সব সময় নয়। দরজাটা খোলা ছিল, আমরা ঢুকলাম। ভেতরে গন্ধ পুরনো কাগজ আর ধূপের। এবার লণ্ঠন নেই, মেঝের নকশাটাও নেই, কিন্তু দেয়ালে চক দিয়ে লেখা, যেটা খুঁজছো সেটা এখানেই নেই। আমি ঢোক গেলাম। এটা তো সরাসরি চ্যালেঞ্জ। বুঝিদার দেয়ালের দিকে তাকিয়ে মৃদু হাসল। ঠিক তাই, আর যে চ্যালেঞ্জ দেয় সে খুব তাড়াতাড়ি ভুল করে। ঠিক তখনই ওপরে একটা শব্দ, মেঝেতে পায়ের আওয়াজ। আমরা সিঁড়ির দিকে তাকালাম। ছায়াটা আবার পড়ল দেয়ালে, কিন্তু এবার ছায়ার মাথাটা
স্বাভাবিকের চেয়ে বড়। চঞ্চু ফিসফিস করে বলল, এই বদিদা। বদিদা ফিসফিসে গলায় বলল, চুপ। দেখো, শোনো, ছায়া কথা বলে না, মানুষ বলে। হঠাৎ সব আলো নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একটা কাগজ মেঝেতে পড়ার শব্দ। আলো ফিরল। মেঝেতে পড়ে আছে একটা খাম। আমি হাতে তুলে নিলাম। ভেতরে একটা পুরনো ছবি, একটা ক্লাব, তার সামনে দাঁড়িয়ে 5 জন মানুষ, পেছনে লেখা 1999। বদিতা ছবিটার দিকে তাকিয়ে ধীরে বলল, ছায়ার মানচিত্রের দ্বিতীয় টুকরো পাওয়া গেল। আমি বুঝলাম এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা শুরু হয়ে গেছে। পুলিশের সন্দেহ সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো সেটা চুপচাপ পিছন থেকে হাঁটে, ঠিক ছায়ার মতো। পরদিন সকালে বদিদার অফিসে ঢোকার আগে বুঝে গিয়েছিলাম কিছু একটা গোলমাল আছে। গলির মুখে 2টো পুলিশ দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে, কিন্তু কিছু বলছে না। ভেতরে ঢুকতেই ফোন বেজে উঠল। এ পেয়াল সেন? হ্যাঁ। ইন্সপেক্টর অভিক দত্ত বলছি। আজ বেলা 12টার মধ্যে থানায় আসবেন, আপনি আর বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, দুজনেই। লাইনটা কেটে গেল। চঞ্চু মুখ বাঁকালো। এটা তো ডাক নয়, ডেকে নেওয়া। বধিদা চেয়ারে বসলো, শান্ত। যখন পুলিশ ডাকে তখন কিছু না কিছু জানে, আর যখন জানে না তখনই সন্দেহ করে। থানার ঘর, বেলা 12টা 5। উত্তর কলকাতার থানার ভিতরটা কেমন যেন চুপচাপ। অভিক দত্ত টেবিলের ওপারে বসে, সামনে একটা ফাইল, আমাদের দুজনের নাম লেখা। আপনারা ওই বাড়িতে ঢুকেছিলেন পুলিশের অনুমতি ছাড়া? বদিদা মাথা নাড়ল। বাড়িটা পরিত্যক্ত, দরজা খোলা ছিল। আর এ দেয়ালে লেখা? অভিক জিজ্ঞেস করলো। আমি একটু থমকালাম। আমরা লিখিনি। অভিক ঠোঁট বাঁকিয়ে হাসলো। প্রমাণ আছে? বদিদা এবার কথা বলল। প্রমাণ থাকলে আমি এখানে বসে থাকতাম না ইন্সপেক্টর। তারপর অভিক একটা ছবি সামনে ঠেলে দিল। ওই একই ছবি, 1999 সালের ক্লাব। এই ছবিটা আজ সকালে এক সাংবাদিক আমার কাছে দিয়েছে। বলেছে আপনারা এটা কাল রাত্রে পেয়েছেন। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। কে দিয়েছে? অভিক চোখ নামালো। নাম বলতে চায়নি। বদিদা ছবিটার দিকে তাকিয়ে বলল, মানে আমাদের উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, গল্পটা বাইরে ছড়ানো হচ্ছে। অভিক চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এ শহরে সব অপরাধ কাগজে ওঠে না, কিছু অপরাধ ফাইলের মধ্যে মরে যায়। ও ঘুরে তাকালো। 1999 সালে ওই ক্লাবে আগুন লেগেছিল, একজন মারা যায়, কেসটা বন্ধ হয়ে যায় দুর্ঘটনা বলে। চঞ্চু ফিসফিস করে বলল, তাহলে এটা? অভিক মাথা নাড়ালো। হ্যাঁ, পুরনো কেস। বদিতা শান্ত গলায় বলল, পুরনো কেস কখনো হঠাৎ ফিরে আসে না, কেউ ফিরিয়ে আনে। অভিক টেবিলে ফাইল ছুড়ে দিল। আপনাদের 3 জনের উপরে এখন নজর থাকবে। আমি চমকে উঠলাম। আমাদের? হ্যাঁ, কারণ আপনারা যেখানে যান সেখানেই ছায়া নড়ে। বুধিদা উঠে দাঁড়ালো। নজর রাখতে পারেন, বাধা দেবেন না। অভিক চোয়াল শক্ত করল। একটা ভুল হলেই গ্রেপ্তার। বুধিদা চোখে চোখ রেখে বলল, আর একটা ভুল হলেই সত্য বেরিয়ে পড়বে। আমরা থানা থেকে বেরিয়ে রোদে দাঁড়ালাম, কিন্তু গায়ে রোদ লাগছিল না। চঞ্চু চাপা গলায় বলল, এখন আমরা পুলিশ আর অপরাধীর মাঝখানে। আমি বদিতার দিকে তাকালাম। এখন কি? বদিতা পকেট থেকে ছবিটা বের করলো। ছবির পেছনে নতুন করে লেখা দেখা গেল, কালো কালি, ছোট অক্ষরে, পরের জায়গাটা তোমরা চেনো।
বদিদা মৃদু হেসে বলল, ছায়া আমাদের পথ দেখাচ্ছে পেয়াল। প্রশ্ন হলো, শেষে আলো থাকবে তো? আমি বুঝলাম এই খেলায় আর কেউ নিরপেক্ষ নেই। পরের জায়গাটা তোমরা চেনো। ছবির পিছনের ওই লাইনটা বারবার চোখের সামনে ভাসছিল। থানা থেকে ফেরার পর থেকেই বদিদা অস্বাভাবিক রকম চুপ। এই চুপ থাকাটাই ওর সবচেয়ে বিপজ্জনক অবস্থান। চঞ্চু প্রথম নীরবতা ভাঙল। আমরা কোন জায়গাটা চিনি? ক্লাব তো চেনাই, কিন্তু কলকাতায় তো ক্লাবের অভাব নেই। বদিদার ছবিটার দিকে তাকিয়ে বলল, ক্লাব নয়, ছবিটা ভালো করে দেখো। আমি ছবিটা নিলাম। 5 জন মানুষ, পুরনো দিনের পোশাক, ক্লাবের নামের বোর্ড আধা দেখা যাচ্ছে। হঠাৎ চোখে পড়ল ডান দিকে একদম কোনো একটা অদ্ভুত চিহ্ন, যেন দেয়ালে আঁকা কোনো নকশা। এইটা? আমি জিজ্ঞেস করলাম। বদিদা মাথা নাড়ল। এটা ক্লাবের লোগো না, এটা আলাদা করে আঁকা। ঠিক কাল রাতের বাড়ির মেঝেতে যে নকশাটা ছিল তার মতোই। চঞ্চুর চোখ বড় হয়ে গেল। মানে এটাও ছায়ার অংশ? মানে আমরা ইতিমধ্যে একটা মানচিত্রের প্রথম টুকরো পেয়ে গেছি, কিন্তু বুঝিনি। বিকেলের দিকে আমরা পৌঁছলাম শ্যামবাজারের এক পুরনো লাইব্রেরিতে। জায়গাটা আমি চিনি, কলেজে পড়ার সময় এখানে বহু দুপুর কাটিয়েছি। চঞ্চুও চেনে, আর বধিদা ও চেনে সব পুরনো জায়গা। এই লাইব্রেরি 1999-এর আগেও ছিল, বধিদা বলল। আর এখানে একটা আর্কাইভ আছে যেটা সাধারণ মানুষ জানে না। লাইব্রেরির ভিতরে ঢুকতে কেমন যেন ঠান্ডা লাগলো। বইয়ের গন্ধ, ধুলো আর নীরবতা। একজন বৃদ্ধ লাইব্রেরিয়ান আমাদের দিকে তাকিয়ে বললেন, আবার সেই নথি? আমি চমকে উঠলাম। মানে? লোকটা চোখ নামিয়ে নিল। অনেকে আসে, সবাই একটাই জিনিস খোঁজে, কিন্তু শেষ পর্যন্ত কেউ কিছু পায় না। বদিতা ধীরে বলল, আমরা খুঁজতে আসিনি, আমরা মিলিয়ে দেখতে এসেছি। নিচতলার ঘরটা খুলতেই টিউবলাইট ঝিলমিল করে জ্বলে উঠল। পুরনো ম্যাপ, নকশা, নথি সব এলোমেলো। চঞ্চু একটা পুরনো ফাইল টেনে বের করল। 1999, আগুন, ক্লাব। আমিও অন্যদিকে চোখ বোলাচ্ছিলাম। হঠাৎ একটা পুরনো শহরের মানচিত্রে চোখ আটকে গেল। কলকাতার মানচিত্র, কিছু জায়গায় কালো কালি দিয়ে চিহ্ন। আমার গলা শুকিয়ে গেল। বদিদা, এটা দেখো। বদিদা এগিয়ে এলো, মানচিত্রটার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, এগুলো সেই সব জায়গা যেখানে গত 30 বছরে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চঞ্চু হিসেব করতে শুরু করলো। এই লাইব্রেরি, ওই ক্লাব, কালকের বাড়ি, সব এক লাইনে পড়ছে। বদিদা আঙ্গুল দিয়ে মানচিত্রের মাঝখানে নির্দেশ করল, এইটাই কেন্দ্র। আমি নামটা পড়লাম, শ্যামবাজার সোশ্যাল ক্লাব, বন্ধ। আমার বুক ভেতরটা কেঁপে উঠল। এই ক্লাবটি তো ছবিতে। ঠিক তখনই পিছন থেকে একটা গলা, আপনারা এখানে কি করছেন? ঘুরে দেখি ইন্সপেক্টর অভিক দত্ত। চঞ্চু ফিসফিস করে বলল, পিছু নিয়েছে। অভিক মানচিত্রটার দিকে তাকালো, তার মুখ শক্ত হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন না, আপনারা যে খেলায় ঢুকেছেন সেটা শুধু রহস্য নয়, এটা ক্ষমতার খেলা। বদিদা চোখ তুলে বলল, তাই হলে আপনি আমাদের আটকাচ্ছেন না কেন? অভিক একটু থামল। কারণ আমিও জানতে চাই, এ ছায়ার শেষ কোথায়। লাইব্রেরি থেকে বেরোনোর সময় আমি পিছনে তাকালাম। পুরনো মানচিত্রটা যেন এখনও আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা প্রথমবার নিশ্চিত হলাম, এটা আর আলাদা আলাদা ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত নকশা। আর আমরা পেয়েছি তার প্রথম পরিষ্কার টুকরো। সন্ধ্যাবেলা বদিদার অফিসে আলো কম জ্বলে। ও বলে, কম আলোতে ছায়াগুলো সত্যি কথা বলে।
লাইব্রেরি থেকে ফেরার পর থেকেই চঞ্চু অস্বাভাবিক রকম চুপচাপ। ওর এই চুপ থাকাটাই ভয়ের, কারণ চঞ্চু যখন কথা না বলে তখন ও মাথার ভিতর কিছু একটা জোড়া লাগাচ্ছে। হঠাৎ চঞ্চু টেবিল চাপড়ে উঠল। পেয়ে গেছি। আমি চমকে উঠলাম। কি পেয়েছিস? চঞ্চু ল্যাপটপটা ঘুরিয়ে ধরল। স্ক্রিনে পুরনো এক পত্রিকার স্ক্যান। শিরোনাম, শ্যামবাজার ক্লাবে আগুন, দুর্ঘটনা না অবহেলা, তারিখ 1999। চঞ্চু বলল, এই রিপোর্টটা তখন চাপা পড়ে যায়, কিন্তু ছোট একটা কলাম ছিল যেটা কেউ পড়েনি। আমি পড়তে লাগলাম। আগুন লাগার ঠিক 1 সপ্তাহ আগে ক্লাবের পিছনের ঘরে গোপন সভা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন 5 জন প্রভাবশালী ব্যক্তি। আমি বুধিতের দিকে তাকালাম। 5 জন? ছবিতে তো 5 জনই ছিল। বুধিদা মাথা নাড়ল। মানে ছবিটা কাকতালীয় নয়। চঞ্চু আরেকটা ট্যাব খুলল। এই 5 জনের 4 জনের নাম পাওয়া গেছে, কিন্তু 5ম জনের নাম নেই। শুধু লেখা একজন বিশেষ অতিথি। আমি ভুরু কুচকালাম। বিশেষ অতিথি মানে? বুধিদা বলল, যার নাম লেখা বিপজ্জনক। চঞ্চু ফাইলের একদম নিচে স্ক্রল করল। হ্যাঁ, আরেকটা জিনিস আছে। একটা ছোট নোট, হাতে লেখা, ঝাপসা, কিন্তু পড়া যায়। সভা শেষে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। ছায়ার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। আমার গায়ে কাটা দিল। ছায়া, আবার ছায়া। চঞ্চু হঠাৎ থেমে গেল। বুধিদা, কাল যে বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ির মালিক রামানন্দ মুখোপাধ্যায়, ওর নাম এই 4 জনের মধ্যে আছে। আমি অবাক। মানে ওই বাড়িটা ছিল প্রথম চিহ্ন, কারণ ওরা সবাই একে অপরকে চিনত। ঠিক তখনই দরজায় আবার ধাক্কা। অভিক দত্ত, মুখ গম্ভীর। একটা খারাপ খবর আছে। আমরা 3 জন একসঙ্গেই তাকালাম। রামানন্দ মুখোপাধ্যায় আজ সকালে মারা গেছে, হার্ট অ্যাটাক। চঞ্চু ফিসফিস করে বলল, একটার পর একটা। বোধিদা শান্ত গলায় প্রশ্ন করল, মরার আগে কিছু বলেছিল? অভিক মাথা নাড়ল। শুধু একটা কথা, আলো জ্বালিও না। ঘরে হঠাৎ নিস্তব্ধতা। চঞ্চু হঠাৎ ল্যাপটপের ফোল্ডার খুলে দিল। আর একটা জিনিস দেখো। একটা স্কেচ, ওই ছায়ার নকশা। চঞ্চু বলল, আমি লাইব্রেরির মানচিত্রের উপর এটা বসিয়ে দেখেছি। এটা কোনো এলোমেলো আঁকিবুকি না। আমি নিঃশ্বাস চেপে রইলাম। এটা আসলে একটা পথ। একটার পর একটা লোকেশনকে যুক্ত করলে একটা বৃত্ত তৈরি হয়। বোধিতা প্রথমবার চোখ বড় করল। বৃত্ত মানে ঘেরা? চঞ্চু মাথা নাড়ল। হ্যাঁ, যাদের ঘিরে ফেলা হচ্ছে তারা সবাই ওই আগুনের সঙ্গে জড়িত। বোধিদা ধীরে বলল, মানে কেউ একজন 30 বছর ধরে অপেক্ষা করেছে। হ্যাঁ, আমি বুঝলাম। এই কেসটা শুধু রহস্য নয়, এটা প্রতিশোধের গল্প। আর প্রতিশোধ কখনো একা আসে না। ভূত বানাতে বেশি কিছু লাগে না। একটু অন্ধকার, একটু ফিসফাস, আর মানুষের নিজের ভয়। রামানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই পাড়াটা অস্থির। খবর ছড়িয়ে পড়িয়েছে, ওই বাড়িতে ভূত আছে, যে যায় সে ফেরে না। আমি খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। শিরোনাম বড়। বুধিদা কাগজটা বন্ধ করে দিল। ভূত নিয়ে যত বেশি কথা, মানুষ নিয়ে তত কম প্রশ্ন। ও বলল। ছঞ্চু মাথা নাড়ল। কিন্তু লোকজন তো ভয় পাচ্ছে, পুলিশও চাপের মধ্যে। ঠিক তখনই অভিক দত্ত ফোন করলো। আজ রাতে ওই এলাকায় আবার গোলমাল হবে। কেউ ইচ্ছে করে ভয় চড়াচ্ছে। বৌদিদা শুধু বলল, আমরা থাকবো। রাত, একই গলি,
এবার পুলিশও আছে, লোকাল ছেলেপুলেও আছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, অন্ধকার। একজন চেঁচিয়ে উঠল, ওই দেখ, জানলায় ছায়া। সবাই তাকালো। সেই জানলায় এবার স্পষ্ট এক বিকৃত অবয়ব, মাথা অস্বাভাবিক বড়, হাত লম্বা। লোকজন ছুটোছুটি শুরু করলো। চঞ্চু আমার কান ফিসফিস করে বলল, এই ছায়াটা কালকেরটার মতো না। বধিতা শান্ত, খুব মন দিয়ে দেখছে। হঠাৎ বলল, পিয়াল, আলোটা দেখেছিস? আমি চোখ কুচকালাম। কোন আলো? ওই ছায়ার কিনারায়। ছায়া হলে প্রান্ত মসৃণ হয়, এখানে কাঁপছে। আমি বুঝলাম, প্রজেকশন। বধিতা মাথা নাড়ল। হ্যাঁ, লাইট আর কাট আউট। বধিতা হঠাৎ চেঁচিয়ে উঠল, অভিক, ওই পাশটা। অভিক দত্ত সঙ্গে সঙ্গে লোক পাঠালো। দুজন লোক ধরা পড়ল। একজনের হাতে শক্তিশালী টর্চ, আরেকজনের কাছে কালো কার্ডবোর্ডে কাটা অদ্ভুত মুখ। ওই লোকটা কাঁপছিল। আমরা শুধু ভয় দেখাচ্ছিলাম। অভিক গলা শক্ত করল, কার নির্দেশে? লোকটা মাথা নামালো। না, নাম বলতে পারবো না। বধিদা এগিয়ে গেল। ভূত বানিয়ে মানুষ তাড়ালে জমির দাম পড়ে যায়। এই বাড়িটার চারপাশে জমি কারা কিনছে? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শ্যামবাজার ক্লাবের ট্রাস্ট। সবাই চুপ। চঞ্চু ফিস করে বলল, বন্ধু ক্লাব, কিন্তু ট্রাস্ট এখনো সক্রিয়। লোকগুলোকে নিয়ে যাওয়া হলো। ভিড় ছত্রভঙ্গ। আমি বধিতার দিকে তাকালাম। তাহলে ভূতটা মিথ্যে? বধিতা জানলার দিকে তাকিয়ে বলল, ভূত মিথ্যে, কিন্তু ভয়টা আসল। চঞ্চু বলল, কেউ ইচ্ছে করে এলাকাগুলো খালি করছে, যাদের নাম মানচিত্রে আছে তাদের ঘিরে। অভিক ধীরে বলল, মানে কেউ পুরো শহরটাকে দাবার বোর্ড বানিয়েছে। বধিদার চোখ সরালো না। আর আমরা ঘটি নই, আমরা খেলোয়াড়। ফেরার সময় হঠাৎ আমার ফোনে মেসেজ এলো, নম্বর অচেনা। ভূতটা ধরেছ, এবার মানুষটাকে ধরতে পারবে তো? বধিদা মেসেজটা পড়ে মৃদু হাসলো। খেলা এগোচ্ছে। আমি বুঝলাম, ছায়া শুধু ভয় দেখানোর জন্য ছিল না, ছায়া ছিল পর্দা। এর আড়ালে কেউ আমাদের দেখছিল। কিছু মৃত্যু চুপচাপ হয়, আর কিছু মৃত্যু ইচ্ছে করে শব্দ করে, যাতে বাকি সবাই বুঝে যায় খেলা আর হালকা নেই। ভোর 5টার সময় অভিক দত্তের ফোনে ঘুম ভাঙল। ও বলল, একজন মারা গেছে, আপনাদের নামই শেষবার উচ্চারণ করেছে। আমি চুপ করে বসে পড়লাম। বধিদা জানলার ধারে দাঁড়িয়েছিল। এক মুহূর্ত অবাক হলো না। কোথায়? ও শুধু এইটুকু জিজ্ঞাসা করল। শ্যামবাজারের কাছেই, নাম শচীন পাল। ছঞ্চু চাপা গলায় বলল, এই নামটা চিনি। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, কাল রাতে যে লোকটা ধরা পড়েছিল লাইট আর কাউট আউট নিয়ে, ওই দুজনের একজন। মর্গের বাইরে বাতাস ভারী, শচীন পালের দেহ ঢাকা চাদরের নিচে। অভিক দত্ত বলল, মাথায় আঘাত, উপর থেকে পুড়ে যাওয়া, আপাতত দুর্ঘটনা। বধিদা দেহটার দিকে তাকিয়ে বলল, যে লোক ভয় দেখায় সে নিজে এত তাড়াতাড়ি ছাদে ওঠে না। আমি কাছে গিয়ে দেখলাম শচীনের ডান হাত মুঠো করা। আমি ধীরে আঙুল খুললাম। ভিতরে একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, আমি শুধু আলো ধরেছিলাম, ছায়া অন্য কারো। আমার গলা শুকিয়ে গেল। মানে? বধিদা চোখ বন্ধ করলো 1 সেকেন্ডের জন্য। মানে সে জানতো, কিন্তু পুরোটা নয়। অভিক আমাদের এক পাশে টেনে নিল। এখন থেকে বিষয়টা সিরিয়াস, মিডিয়া ঢুকছে। সঞ্চু বলল, ওদের কেউ না কেউ কথা তো বলবে। অভিক মাথা নাড়ালো। বলতে দেওয়া হবে না। বধিদা তাকালো। কার নির্দেশে? অভিক চুপ।
এই চুপটাই সবচেয়ে বড় উত্তর। মর্গ থেকে বেরোনোর সময় একজন বুড়ি মহিলা আমাদের পথ আটকালেন, চোখ লাল। বাবু, কাঁপা গলায় বললেন, ওই ছেলেটা মরার আগে আমার কাছে এসেছিল। আমি থামলাম। কি বলেছিল? বলেছিল, দিদিমা, ওরা আবার আলো নিভিয়ে দেবে। বুদ্ধিদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওরা কারা? বুড়ি মহিলা ফিসফিস করে বললেন, ক্লাবের লোকজন, যাদের নাম কেউ নিতে চায় না। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। ফিরতি পথে বুদ্ধিদা খুব ধীরে বলল, এখন খুন শুরু হয়ে গেছে। চঞ্চু ফিসফিস করে বলল, এ পরেরটা কে? বুদ্ধিদা আকাশের দিকে তাকালো। যে বেশি জানে। আমি জানতাম এই গল্পে এখন আর কেউ নিরাপদ নয়। ছায়া এবার রক্তে রঙিন। আগুন সবসময় পোড়ায় না, কিছু আগুন স্মৃতি হয়ে থাকে, আর সুযোগ পেলে আবার জ্বলে ওঠে। শচীন পালের মৃত্যুর পর বুদ্ধিদা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আর পিছিয়ে নয়। যেখানে আগুন শুরু হয়েছিল সেখানেই ফিরে যেতে হবে। বুদ্ধিদা বলল, 1999 এই কেসের জন্মসাল। চঞ্চু টেবিলে একটা মোটা ফাইল রাখল। আমি ঘুরে দেখেছি, ওই আগুনের রিপোর্টে অনেক ফাঁক। আমি ফাইল খুলে পড়তে লাগলাম। ছবি, পুড়ে যাওয়া ক্লাব, কালো ধোঁয়া, আর একটা লাশ, নাম লেখা নেই। লাশের পরিচয়? আমি জিজ্ঞেস করলাম। চঞ্চু মাথা নাড়ল। নেই, এই সরকারি কাগজে লেখা অজ্ঞাত ব্যক্তি। বুদ্ধিদা চুপচাপ শুনছিল, তারপর ধীরে বলল, এইটাই সবচেয়ে বড় মিথ্যে। অভিজ্ঞত্ব আমাদের নিয়ে গেল শহরের এক প্রান্তে। একটা ছোট্ট ঘর, ভিতরে বিছানায় শুয়ে এক বৃদ্ধ। এইটাই একমাত্র লোক, অভিক বলল, যে ওই রাতে ডিউটিতে ছিল, ফায়ার সার্ভিস। বৃদ্ধ লোকটা চোখ তুলে তাকালো। আবার সেই আগুন, কণ্ঠে ক্লান্তি। বুদ্ধিদা এগিয়ে গেল। আপনি কি দেখেছিলেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। আগুন লাগার আগেই ক্লাবের আলো নিভে গিয়েছিল। ভেতরে লোক ছিল, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আমার বুকটা কেঁপে উঠল। মানে দুর্ঘটনা নয়? বৃদ্ধ মাথা নাড়ালো। না, ওটা আগুন লেগে যাওয়া ছিল না, ওটা ছিল সাজা। ছঞ্চু হঠাৎ প্রশ্ন করল, ভেতরে কতজন ছিল? বৃদ্ধ চোখ বন্ধ করল। 6 জন। আমি চমকে উঠলাম, কিন্তু ছবিতে তো 5 জন। বুদ্ধিদা চোখ খুলে তাকালো। মানে একজন নেই? বৃদ্ধ ফিসফিস করে বলল, একজন ছেলে, ক্লাবের কর্মী, নামটা আজও মনে আছে, অরিন্দম। আমার গলা শুকিয়ে গেল। ওর কি হলো? বৃদ্ধ ধীরে বলল, ওই আগুনে পুড়েও মরেনি, ওকে আগুনের লাগার আগেই মারা হয়েছিল। ঘরে নিস্তব্ধতা। বুদ্ধিদা উঠে দাঁড়ালো। ওই ছেলেটাই গল্পের কেন্দ্র। অভিক ভুরু কুচকালো। কিন্তু কাগজে তো ওর নাম নেই। বুদ্ধিদা শান্ত গলায় বলল, যাদের নাম নেই তারাই সবচেয়ে বিপজ্জনক। ছঞ্চু বলল, মানে কেউ ইচ্ছা করে ওকে মুছে দিয়েছে? বুদ্ধিদা জানলার বাইরে তাকালো। আর এখন কেউ ইচ্ছে করে সবাইকে মনে করিয়ে দিচ্ছে। ফিরতি পথে বুদ্ধিদা হঠাৎ থামল। পিয়াল, প্রতিশোধ সবসময় রাগ থেকে আসে না। আমি তাকালাম। তাহলে? অন্যায় থেকে। আর অন্যায় যত পুরনো হয়, আগুন তত গভীরে জ্বলে। আমি বুঝলাম, এখন আমরা শুধু খুনের তদন্ত করছি না, আমরা একটা ভুল ইতিহাসের
মুখোমুখি দাঁড়িয়েছি, আর ছায়ার মানচিত্রে এই আগুনই সবচেয়ে পুরনো দাগ। কিছু নাম উচ্চারণ করা হয় না, কারণ নামটার সঙ্গে সত্য লুকিয়ে থাকে, আর সত্য সবসময় আরামদায়ক নয়। ফায়ার সার্ভিসের সেই বৃদ্ধের মুখটা আমার মাথা থেকে নামছিলই না। অরিন্দম, একটা সাধারণ নাম, কিন্তু কাগজে নেই, ইতিহাসে নেই। বধিদা বলেছিল, যার নাম মুছে ফেলা হয় তার আবার ফিরতে সময় লাগে। চঞ্চু প্রথম সূত্রটা বের করল। এই ক্লাবের কর্মীদের কোনো অফিসিয়াল লিস্ট নেই, কিন্তু পুরনো ইলেকশন রোল আছে। আমি ভুরু কুচকালাম। ইলেকশন রোল? চঞ্চু মাথা নাড়ল। হ্যাঁ, এই ক্লাবের ঠিকানায় যাদের নাম ছিল তারা ভোটার লিস্টে ঢুকে গেছে। বধিদা বলল, কারণ ভোটের কাগজ মুছতে পারলেও ভোটার লিস্ট মুছতে পারে না। আমরা পুরনো রেকর্ডে ঢুকলাম, 1998, 1999। হঠাৎ চঞ্চু থামল। এই যে নামটা স্ক্রিনে ভেসে উঠল। অরিন্দম দে, পেশা অস্থায়ী কর্মী, ঠিকানা শ্যামবাজার সোশ্যাল ক্লাব। আমার বুকটা ধক করে উঠল। এই তো! আমরা গেলাম শ্যামবাজারের পুরনো পাড়ায়। অরিন্দমের নাম বলতেই লোকজন মুখ ঘুরিয়ে নিল। একজন দোকানদার ফিসফিস করে বলল, নামটা নেবেন না বাবু, ওই নামটা অভিশপ্ত। চঞ্চু বিরক্ত। নাম আবার অভিশপ্ত কী করে? লোকটা চোখ নামিয়ে নিল। ওর পর থেকে সব খারাপ শুরু হয়েছিল। বদিদা শান্ত গলায় প্রশ্ন করল, খারাপটা কার জন্য? লোকটা তাকালো, চোখে ভয়। যারা বড় লোক ছিল তারা বেঁচে গেছে। শেষমেশ একজন রাজি হলো কথা বলতে। অরিন্দমের পিসি। ছোট ঘর, পুরনো আলমারি। তিনি কাপা হাতে একটা চিঠি বের করলেন। মরার 2 দিন আগে দিয়েছিল। আমি পড়লাম, পিসি, ওরা আলো নিভিয়ে দিয়েছে। যদি আমি আর না ফিরি, মনে রাখবেন, আমি চুরি করিনি, আমি শুধু দেখেছিলাম। আমার গলা ভারী হয়ে গেল। ও কি দেখেছিল? পিসি ফিসফিস করে বললেন, ওই 5 জনকে টাকার হিসেব বদলাতো। বধিদা চেয়ারে বসলো, চোখ বন্ধ। তারপর চোখ খুলে বলল, 1999-এর আগুনটা দুর্ঘটনা নয়, ওটা ছিল প্রমাণ পোড়ানোর আগুন। চঞ্চু ধীরে বলল, আর অরিন্দম ছিল সাক্ষী। আমি বুঝলাম, এই নামটা কেউ উচ্চারণ করে না, কারণ নামটা উচ্চারণ করলেই অপরাধের হিসেব খুলে যায়। ফেরার পথে আমরা ফোনে আবার মেসেজ। নামটা পেয়েছো, কিন্তু মানুষটা কি বেঁচে আছে? আমি বধিদার দিকে তাকালাম। ও খুব শান্তভাবে বলল, এই খেলায় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কে মরেছে আর কে শুধু মুছে গেছে। আমি শিউরে উঠলাম। অরিন্দম কি শুধু মৃত, নাকি এই ছায়ার মানচিত্রের আসল নির্মাতা? সব কেস একসময় ব্যক্তিগত হয়ে যায়, কখনো সেটা রক্তের কারণে, কখনো স্মৃতির কারণে। অরিন্দম দে নামটা খুঁজে পাওয়ার পর থেকেই আমার ভিতর একটা অস্বস্তি কাজ করছিল। নামটার সঙ্গে যেন কোথাও একটা সুতো বাঁধা আছে, যেটা আমি ইচ্ছে করেও ধরতে চাইছিলাম না। বধিদা সেটা বুঝেছিল। ও বলল এক সন্ধ্যায়, পেয়াল, এই কেসটা তোর কাছে এখন আর শুধু ন্যারেশনের নয়। আমি চুপ করেছিলাম। সেই রাতে আমি বাড়ি ফিরে পুরনো ডায়েরিটা খুললাম। কলেজের সময়কার, হলুদ হয়ে যাওয়া পাতা। হঠাৎ একটা নাম চোখ পড়ল, অরি। আমার বুকটা কেঁপে উঠল। অরি, অরিন্দম দে। আমরা একসঙ্গে পড়তাম, একই লাইব্রেরিতে বসতাম। ওই সময় আমি সাংবাদিকতা নিয়ে ভাবতাম, আর ও কাজ করত ক্লাবে, খরচ চালানোর জন্য। শেষবার ওকে দেখেছিলাম 1999-এর ঠিক আগে। ও বলেছিল, পিয়াল, কিছু জিনিস দেখেছি, কিন্তু বললে বিপদ হবে। আমি তখন হেসেছিলাম,
ভেবেছিলাম বাড়াবাড়ি। পরদিন সকালে বধিতাকে সব বললাম। চঞ্চু অবাক। এই তুই আগে বলিসনি কেন? আমি চোখ নামালাম। আমি ভুলে গিয়েছিলাম, নাকি ভুলতে চেয়েছিলাম জানি না। বধিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এ কেসে তোর থাকার মানে বদলে গেল। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে এখন তুই শুধু কথক নোস, তুই সাক্ষী। ঠিক তখনই আমার ফোনে মেসেজ, অরির জন্য এত দেরি করলি কেন? আমার হাত কেঁপে উঠল। চঞ্চু পড়ে ফেলল। ও জানি। বদিদা শান্ত। এটা চাপ তৈরি করার কৌশল। সে জানে তোর দুর্বল জায়গাটা। আমি মাথা তুলে বললাম, যদি ও অরি হয়? বদিদার চোখে চোখ রেখে বলল, তাহলে এই প্রতিশোধের পিছনে রাগ নয়, পরিকল্পনা আছে। অভিজ্ঞতা খবর নিয়ে এলো, এ ক্লাব ট্রাস্টের এক সদস্য নিখোঁজ। আমার বুক ধক করে উঠল। আরেকজন? বদিদা উঠে দাঁড়ালো। নিখোঁজ মানে মৃত নয়। এই খেলায় মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে খুন করার থেকেও বেশি শক্তিশালীভাবে। আমি জানলার বাইরে তাকালাম। শহরের সব আলো জ্বলছে, কিন্তু আমার চোখে তখন শুধুই ছায়া। আমি বুঝলাম এই কেসটা শেষ না হওয়া পর্যন্ত আমার আর কোনো নিরাপদ দূরত্ব নেই, কারণ ছায়ার মানচিত্রে এবার আমার নামও লেখা হয়ে গেছে। আইনের মানুষরা সবসময় নিরপেক্ষ থাকে না। কখনো কখনো তাদের বেছে নিতে হয় ফাইল না মানুষ। অভিজ্ঞত্ব সেই রাতে একা বসেছিল থানায়। ঘরের আলো জ্বালানো, কিন্তু মুখে অন্ধকার। আমরা যখন ঢুকলাম, ও ফাইল বন্ধ করছিল। এই আপনারা ঠিক সময় এসেছেন। কারণ আমি ঠিক করছি কাকে বিশ্বাস করব। বধিদার চেয়ারে বসলো। বিশ্বাস সবসময় দেরিতে আসেন ইন্সপেক্টর। অভিক টেবিলের নিচ থেকে একটা হলুদ ফাইল বের করলো। এই ফাইলটা 1999 সালের, অফিসিয়ালি বন্ধ। আমি কাগজে চোখ বোলালাম। একই আগুন, একই ক্লাব। অভিক ধীরে বলল, আমার বাবা তখন এই কেসে ছিলেন। আমি চমকে উঠলাম, আপনার বাবা? অভিক মাথা নাড়ল। হ্যাঁ, তিনি বলতেন এই কেসে সত্য জানলে চাকরি যাবে। বদিদা শান্ত গলায় জিজ্ঞাসা করল, আপনি জানেন? অভিক এক মুহূর্ত থামল। এখন জানি। অভিক উঠে জানলার কাছে গেল। এই শহরে কিছু লোক আছে যাদের নাম ফাইলেও দেখা যায় না। চঞ্চু বলল, কিন্তু এখন তো সময় বদলেছে। অভিক হাসল, এই ছায়া বদলায় না, শুধু জায়গা পাল্টায়। আমি অনুভব করলাম এই দ্বন্দ্বটা শুধু আইনের নয়, উত্তরাধিকারেও জড়ানো। অভিক ঘুরে তাকালো। আপনাদের সাহায্য করব, কিন্তু অফিসিয়ালি নয়। চঞ্চু চোখ বড় করলো। মানে? মানে আমি আপনাদের আটকাবো না, কিন্তু যদি উপর থেকে চাপ আসে, হ্যাঁ, আমি কিন্তু সেটা থামাতে পারবো না। বধিদা মাথা নাড়ালো। এটাই যথেষ্ট। বেরোনোর সময় অভিক আমাকে আলাদা করে ডেকে নিল। পেয়াল, এই কেসে যদি তুমি ভেঙে পড়ো, আমি দায় নেব না। আমি তাকালাম। এই কেসে কেউই নিরপেক্ষ নেই ইন্সপেক্টর। অভিক দীর্ঘশ্বাস ফেলল। তাই তো ভয়। থানা থেকে বেরিয়ে বধিদা বলল, অভিক এখন আমাদের পক্ষে। ছঞ্চু ফিসফিস করে বলল, কিন্তু পুরোপুরি না। বধিদা হালকা হাসল। পুরোপুরি কেউই কারোর পক্ষে থাকে না। আমি বুঝলাম এই কেসে পুলিশের দেয়াল ভেঙেছে, কিন্তু তার জায়গায় দাঁড়িয়েছে আরও বড় ছায়া। ভুল গ্রেপ্তার মানে শুধু একজন নির্দোষ মানুষ জেলে যাওয়া নয়। ভুল গ্রেপ্তার মানে আসল অপরাধী একটু সময় পেয়ে যাও। সকালের খবরের কাগজে বড় হেডলাইন, শ্যামবাজার ক্লাব কাণ্ডে অভিযুক্ত ধৃত। আমি কাগজটা ভাঁজ করে রাখলাম। হাত কাঁপছিল। চঞ্চু প্রথম বলল, এটা তো ঠিক লোক না।
বুধিদা জানলার দিকে তাকিয়েছিল, খুব ধীরে বলল, হ্যাঁ, আর এই ভুলটা ইচ্ছে করেই করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মলয় ভট্টাচার্য, শ্যামবাজার ক্লাব ট্রাস্টের ছোটোখাটো কর্মচারী। অভিদত্ত ফোনে বলল, উপরের থেকে চাপ, কারো না কারো নাম লাগবে। আমি প্রশ্ন করলাম, প্রমাণ? অভিক থেমে গেল। ছায়া। বুধিদা হালকা হাসলো, ছায়া প্রমাণ হয় না ইন্সপেক্টর, শুধু ভুল পথে চালায়। আমরা থানায় গেলাম। মলয় ভেঙে পড়েছে, চোখে জল। সে বলছিল, আমি কিছু করিনি, আমি শুধু তালা খুলতাম। বুধিদা প্রশ্ন করল, কার জন্য? মলয় তাকালো, চুপ। চঞ্চু চাপা গলায় বলল, ভয় পেয়েছে। বুধিদা একটু ঝুঁকে বলল, ভয় পাস না, ভয়টা আসল লোকের। মলয় ফিস করে বলল, আমি নাম জানি না, ওদের সবাই ওকে স্যার বলে ডাকে। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। থানা থেকে বেরিয়ে বুধিদা বলল, এই গ্রেপ্তারটা নাটক। চঞ্চু ভুরু কুচকালো, কেন? বুধিদা বলল, কারণ আসল লোক চায় আমরা ভুল লোকের পেছনে দৌড়াই। আমি বুঝলাম এটা সময় কেনার কৌশল। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ, ভুল লোক, ভুল আলো, ঠিক ছায়া এখনো বাইরে। আমি ফোনটা নামিয়ে বুধিদার দিকে তাকালাম। ও শান্ত গলা বলল, সে আমাদের প্রতিটা চাল দেখছে। অভিক দত্ত সন্ধ্যাবেলা আমাদের অফিসে এলো, চেহারা ক্লান্ত। আমি এটা বেশিক্ষণ টানতে পারবো না, উপরে তো ফলাফল চায়। বুধিদা চোখে চোখ রেখে বলল, তাহলে আমাদের ফলাফল দিতে হবে, কিন্তু ঠিকটা। আমি বুঝলাম এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো একটা ভুল সাফল্য, কারণ ভুল গ্রেপ্তার মানেই ছায়ার মানচিত্রে আরেকটা অন্ধকার দাগ। ভুল গ্রেপ্তারের পর শহরটা হঠাৎ খুব শান্ত হয়ে গিয়েছিল। এই অস্বাভাবিক শান্তিটাই বুধিদাকে অস্বস্তিতে ফেলেছিল। যখন শিকার চুপ করে যায়, তখন সে হয় পালাচ্ছে, নয়তো প্রস্তুতি নিচ্ছে। চঞ্চু তখনও ল্যাপটপে চোখ গুজে, একটা অদ্ভুত প্যাটার্ন পাচ্ছি। যে লোকেশনগুলো আমরা ধরেছি সবই পুরনো, কিন্তু সবই এক সময় নতুন করে রিনোভেট করা হয়েছে। আমি ভুরু কুচকালাম, একই লোক? চঞ্চু মাথা নাড়ল, একই কনসালটেন্ট, নামটা কখনো সামনে আসেনি। বুধিতা হালকা হাসলো, যারা সামনে আসে না তারাই সুতো টানে। চঞ্চু হঠাৎ থেমে গেল, পেয়ে গেছি। স্ক্রিনে ভেসে উঠল একটা ডিজিটাল ম্যাপ। প্রথম মানচিত্রের মতোই ছায়ার রেখা, কিন্তু এবার বৃত্ত নয়, এবার একটা তির্যক রেখা। শহরকে কেটে গেছে উত্তর থেকে দক্ষিণে। আমি ফিসফিস করে বললাম, এটা তো। বুধিতার চোখ সরালো না। পালানোর পথ। চুঞ্চু বলল, এই রেখার শেষ পয়েন্টে একটা জায়গা পড়ছে, একটা পুরনো গুদাম, বহু বছর ধরে বন্ধ। আমার বুকটা কেঁপে উঠল। আগুনের সঙ্গে সম্পর্ক? চঞ্চু মাথা নাড়ল, 1999 আগুনের পরে এই গুদামে নাকি কিছু মাল লুকানো হয়েছিল। বুধিদা উঠে দাঁড়ালো, তাহলে দ্বিতীয় মানচিত্র আমাদের শেষ সাক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে। রাতের চুপচাপ গুদাম, তালা ভাঙা নয়, খোলা। অভিক দত্ত বাইরে অপেক্ষা করছিল। 10 মিনিট, ও বলল, এর বেশি পারবো না। ভেতরে ঢুকতেই গন্ধ, পোড়া কাঠ আর পুরনো কাগজ। চঞ্চু হঠাৎ আলো ফেললো এক কোনায়, একটা বড় বাক্স, ভেতরে নথি, ক্লাবের হিসাব। আমি খাপা হাতে একটা ফাইল তুললাম। পাতায় পাতায় একই নামগুলো, কিন্তু নিচে ছোট্ট অক্ষরে একটা সই, AD। আমার মাথা ঘুরে গেল। হরিন্দম দে? বুধিতা ধীরে বলল, অথবা অন্য কেউ যে ওই নামটাই ব্যবহার করছে।
ঠিক তখনই আলো নিভে গেল। অন্ধকারে একটা কণ্ঠস্বর, ভুল লোক ধরেছিলে, কিন্তু ঠিক পথে এসেছে। চঞ্চু ফিসফিস করে বলল, "এই গলাটা।" আমি শিউরে উঠলাম। পরিচিত, খুব পরিচিত। আলো জ্বলল, কেউ নেই, শুধু মেঝেতে চক দিয়ে আঁকা নতুন নকশা, আগেরটার সঙ্গে যুক্ত। বধিরা নিচু হয়ে বলল, দ্বিতীয় মানচিত্র সম্পূর্ণ। আমি বুঝলাম এখন আর প্রশ্ন নেই কে করছে, প্রশ্ন একটাই, সে আমাদের কতটা কাছে এসেছে। কিছু জায়গা বন্ধ হয় না, শুধু দরজায় তালা লাগে। শ্যামবাজার সোশ্যাল ক্লাব নামে বন্ধ, কাজে নয়। গুদাম থেকে ফেরার পর বদিতে একটাই কথা বলেছিল, ওরা আবার একসঙ্গে হবে। চুরুচু ভুরু কুচকালো, এই ক্লাব তো সিল করা। বদিতা শান্ত গলায় বলল, যেখানে ক্ষমতা থাকে সেখানে চাবি আলাদা লাগে না। সন্ধ্যাবেলা অভিজ্ঞতা আমাদের অফিসে এলো, হাতে একটা খাম। এটা আজ দুপুরে আমার টেবিলে রাখা ছিল, ক্যামেরায় কিছু ধরা পড়েনি। খামের ভিতরে শুধু একটা কার্ড, কোনো নাম নেই, লেখা আজ রাত 11টা, যেখানে আলো একদিন নিভেছিল। চঞ্চু ফিস করে বলল, এটা কি ফাঁদ? বদিদা কার্ডটা ভাঁজ করলো, না, এটা আমন্ত্রণ। আমি বুঝলাম বন্ধ ক্লাব আবার খুলছে, কিন্তু সদস্যদের জন্য নয়। রাত ঠিক 11টা, ক্লাবের পিছনের দরজা খোলা, ভেতরে মোমবাতির আলো। আমরা আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম। ঘরের মাঝখানে গোল টেবিল, চারপাশে 4জন মানুষ, চেনা মুখ, একজন বড় ব্যবসায়ী, একজন প্রাক্তন কাউন্সিলর, একজন রিয়েল এস্টেট ডেভেলপার, আর একজন ছায়ায় ঢাকা। চঞ্চু ফিস করে বলল, এই 5জন ছিল, একজন কম। পতিতা চোখ সরালো না। একজন আর বসে থাকে না, সে এখন খেলাটা চালায়। টেবিলের একপাশে কেউ বলল, এই খেলাটা বন্ধ করতে হবে। অন্যজন গলা নামিয়ে বলল, ছায়াটা খুব কাছে চলে এসেছে। ছায়া ঢাকা লোকটা ধীরে বলল, ছায়া কাছে নয়, আলোটা ভুল জায়গায় পড়ছে। আমার বুকটা কেঁপে উঠল। এই কণ্ঠস্বর। বদিদা খুব আস্তে বলল, শোনো পেয়াল, শব্দের শেষে যে টানটা, ওটা আমি চিনি। হঠাৎ বাইরে পুলিশের সাইরেন, অভিজ্ঞত্বের চাল। ঘরের ভেতর হইচই, মোমবাতি নিভে গেল। আলো জ্বলার আগেই একটা দরজা খুলে কেউ পালালো। চঞ্চু ছুটতে চেয়েছিল, বদিদা হাত ধরে থামালো। এখন নয়, এখন আমরা নিশ্চিত হলাম। আমি কাপা গলা বললাম, কি? বদিদার চোখে অদ্ভুত দৃঢ়তা নিয়ে বলল, অরিন্দম মরেনি, আর যদি মরেও থাকে তার ছায়া এখনো বেঁচে আছে। ঘর খালি, টেবিলের মাঝখানে পড়ে আছে একটা জিনিস, একটা পুরনো পরিচয়পত্র, পোড়া দাগ, নামটা আধা দেখা যাচ্ছে, ARI। আমি চোখ বন্ধ করলাম। এই কেসটা আর প্রতিশোধের নয়, এটা ফিরে আসার গল্প। যে মানুষটাকে আগুনে মুছে ফেলা হয়েছিল, সে এবার ছায়া হয়ে আলো নিভিয়ে দিচ্ছে। সব খেলায় একটা মুহূর্ত আসে যখন ছায়া আর আড়ালে থাকে না, সে সামনে এসে দাঁড়ায়। বন্ধ ক্লাবের সেই রাতের পর চঞ্চু অস্বাভাবিক রকম ব্যস্ত, কিছুই বলছে না, কিন্তু চোখে ঘুম নেই। বদিদা সেটা বুঝেছিল। চঞ্চু, এই কেসে একা খেলিস না। চঞ্চু হেসে উড়িয়ে দিল, আমি শুধু ডিটা মেলাচ্ছি। পরদিন সকাল, চঞ্চু ফোন ধরছে না। আমি বারবার কল করলাম, নো রেসপন্স। বদিদা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সময় নষ্ট হচ্ছে। অভিক দত্তকে ফোন করা হলো। শেষ লোকেশন পুরনো শ্যামবাজার ওভারব্রিজের নিচে। ওভারব্রিজের নিচে চঞ্চুর ল্যাপটপ পড়ে আছে, খোলা। স্ক্রিনে একটাই ফাইল, নাম
ফাইনাল ম্যাপ। আমি ঠোক গিলে ফেললাম। এটা কি ও বানিয়েছিল? বধিতা স্ক্রিনে তাকিয়ে বলল, না, ও এটা দেখেছিল। ঠিক তখনই আশেপাশের আলো সব নিভে গেল। একটা কণ্ঠস্বর অন্ধকারে। চঞ্চু খুব কৌতূহলী ছিল। আমি চিৎকার করে উঠলাম, চঞ্চু কোথায়? কণ্ঠস্বর শান্ত, সে ঠিক আছে এখনো। বধিদা এক পা এগিয়ে গেল, তুমি সীমা ছাড়ালে। কণ্ঠস্বর হাসল, সীমা তো তুমি আগেই ভেঙেছিলে, 1999-এ। আমার বুকটা ধক করে উঠল। বধিদা। বধিদা এক সেকেন্ড চুপ, তারপর বলল, চঞ্চুকে ছেড়ে দাও, আমার সঙ্গে কথা বলো। কেউ সরে গেল। আলো জ্বলে উঠল। চঞ্চু নেই। ব্রিজের পিলারের চক দিয়ে লেখা, সব ছায়া মানচিত্রে নেই। চঞ্চুর ফোনটা মেঝেতে পড়েছিল। আমি তুলে নিলাম। একটা অডিও নোট। চঞ্চুর কণ্ঠ, কাপা কিন্তু পরিষ্কার। এ পেয়ালা, যদি কিছু হয় বলো বদিতাকে, ও ঠিক পথেই আছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বদিতা ধীরে চোখ বন্ধ করলো, তারপর চোখ খুলে বলল, এবার সে আমাকে খেলায় নামতে বাধ্য করছে। আমি বুঝলাম এই কেসে এখন আবেগ ঢুকে পড়েছে, আর আবেগই সবচেয়ে বড় ঝুঁকি। বধিদা কখনো চিৎকার করে না, রাগ হলে আরও শান্ত হয়ে যায়। চঞ্চু নিখোঁজ হওয়ার পর ওর চোখে সেই শান্তিটাই ছিল, কিন্তু সেটা ভয়ঙ্কর। অভিক দত্ত ধীরে বলল, আমরা শহরের সব চেকপোস্টে অ্যালার্ট দিয়েছি। বধিদা মাথা নাড়ল, ও শহর ছাড়েনি। আমি চমকে উঠলাম, এত নিশ্চিত? কারণ ও এখনো খেলছে, খেলা মাঝপথে ছেড়ে কেউ যায় না। রাত গভীর হলে বধিদা আমাকে একা ডাকলো, পেয়াল, তুই জানিস না এমন একটা কথা বলবো। আমি চুপ করে বসে রইলাম। 1999-এর আগুনটা দুর্ঘটনা ছিল না। আমি তখন প্রমাণ পেয়েও চুপ করেছিলাম। আমার বুক কেঁপে উঠল। কেন? কারণ ওই প্রমাণ দিলে অনেক নিরপরাধ মানুষ পুড়ে যেত। আইন তখন প্রস্তুত ছিল না। আমি বুঝলাম এই কেসটা বধিদার অতীতের খেলা। চঞ্চুর ল্যাপটপ আবার খুলল বধিদা। ফাইনাল ম্যাপ ফাইলটা এবার পুরো খুলল। নতুন লেয়ার, লাল রঙে 3টে জায়গা। চঞ্চু এইগুলো দেখেই ধরা পড়েছে। চঞ্চু যা দেখেছিল আমরা সেটাই দেখলাম। একটা নাম বারবার উঠছে, অদ্বৈত মুখোপাধ্যায়। অভিক দত্ত ভুরু কুচকাল, ও তো সরকারি আরকাবে লোক। বধিদা ঠান্ডা গলায় বলল, আর ছায়ার প্রকৃত মালিক। রাত 3টে, অদ্বৈতের অফিসে হানা, কিন্তু অফিস খালি। শুধু টেবিলে রাখা একটা ফাইল, নাম প্রজেক্ট শ্যাডো। আমি ফাইল খুলতেই দেখি পুরনো কেস, পুরনো আগুন, আর সবশেষে চঞ্চুর ছবি, তার নিচে লেখা পরের ধাপ। অভিক দত্ত রাগে দাঁত চেপে বলল, এটা অপহরণ। বধিদা ফাইল বন্ধ করল, না, এটা আমন্ত্রণ। আমি ওর চোখের দিকে তাকালাম। আমি সেখানে ভয় দেখলাম না, দেখলাম সিদ্ধান্ত। বধিদা বলল, চঞ্চু ফিরবে, কিন্তু তার আগে ছায়ার শেষ মানচিত্র আঁকতে হবে। কিছু প্রকল্প কাগজে লেখা থাকে না, সেগুলো মানুষের জীবনে আঁকা হয়। প্রজেক্ট শ্যাডো ফাইলটা খুলতেই বুঝলাম এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা একটা দীর্ঘ পরিকল্পনা। চঞ্চু যেটা দেখেছিল সেটাই ওর অপরাধ। ফাইলের পাতায় পাতায় পুরনো আগুনের রিপোর্ট, 1999, 2003, 2011, 3টে আলাদা দুর্ঘটনা। কিন্তু বধিদার চোখ একটা লাইনে আটকে গেল, কারণ অজানা। ও ধীরে বলল, অজানা না, চেপে যাওয়া। অভিক দত্ত ফিস করে বলল, 3টে আগুনেই একই ইনভেস্টিগেশন টিম ছিল। আমি তাকালাম, একই সই,
অদ্বৈত মুখোপাধ্যায়। চঞ্চুর ছবি যেখানে ছিল তার পরের পাতায় একটা ডায়াগ্রাম, মানচিত্রের মতো, কিন্তু শহরের নয়, মানুষের সম্পর্কের। বুধিদা বোঝালো, প্রজেক্ট শ্যাডো কোনো অপরাধ ঢাকার পরিকল্পনা না, এটা সাক্ষী তৈরি আর মুছে ফেলার খেলা। আমি গলা নামিয়ে বললাম, চঞ্চু সাক্ষী হয়ে গেছে? বুধিদা চোখ বন্ধ করলো। 1 সেকেন্ড, না, চঞ্চু এখন টোপ। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নাম্বার আননোন। স্পিকারে ধরল বুধিদা। ও পাশে শান্ত গলা, আপনি দেরি করছেন বোধিসত্ত্ববাবু। অভিক দত্ত এগিয়ে এলো। চঞ্চু কোথায়? লোকটা হাসল, যেখানে আলো পৌঁছায় না। বুধিদা শান্ত স্বরে বলল, তুমি ছায়া নয় অদত্ত, তুমি শুধু হিসেব রক্ষক। তারপর গলা শক্ত হলো, আজ রাত 12টায় শেষ মানচিত্র খুলবে। ফোন কেটে গেল। অভিক বলল, এটা ফাঁদ? বুধিদা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু ফাঁদ সব সময় একদিক থেকে কাজ করে না। চঞ্চুর ল্যাপটপে বুধিদা কিছু টাইপ করলো। একটা নতুন ফাইল তৈরি হলো, শ্যাডো রিভার্সাল। আমি চমকে উঠলাম, এটা কি? বুধিদা বলল, চঞ্চু যদি টোপ হয় তাহলে আমরাই জাল। রাত নামছে, 12টার দিকে ঘড়ি এগোচ্ছে। শহরের কোথাও চঞ্চু বন্দি, কিন্তু ও একা নয়, কারণ ও জানে বুধিদা কখনো খেলায় হার মানে না। আর ছায়ার সবচেয়ে বড় ভুল, সে ধরে নিয়েছে সব আলো নিভে গেছে। শেষ মানচিত্র কখনো কাগজে আঁকা হয় না, সেটা আঁকা হয় মানুষের ভয়ে। ঘড়িতে ঠিক 12টা বাজতেই চঞ্চুর ল্যাপটপ নিজে থেকে অন হয়ে গেল। স্ক্রিনে একটা লাইভ ম্যাপ, লাল বিন্দুটা কাঁপছে। আমি চিৎকার করে উঠলাম, এটাই চঞ্চু। অভিক দত্ত সঙ্গে সঙ্গে রেডিও ধরল। লোকেশন ট্রেস হচ্ছে? বুধিদা শান্ত, অস্বাভাবিক রকম শান্ত। এটা লোকেশন না, এটা শেষ পরীক্ষা। চঞ্চুর লোকেশন পড়ছে পরিত্যক্ত মেট্রো টানেল, শিয়ালদার নিচে। অভিক বলল, ওখানে তো কেউ যায় না। বুধিদা মৃদু হেসে বলল, সেই জন্যই যায়। আমরা পৌঁছতে বুঝলাম কিছুই ঠিক নেই। টানেলের ভিতরে আলো জ্বলছে, মানে কেউ চায় আমরা ঢুকি। আমি ফিসফিস করে বললাম, ওরা জানে আমরা আসবো। বুধিদা বলল, না, ওরা ধরে নিয়েছে, আমরা ভয় পাবো। টানেলের ভেতরে চঞ্চু বাধা ছিল, কিন্তু ভেঙে পড়েনি। আমাদের দেখেও বলল, দাদা, ওরা ভুল করছে। ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে এলো অদ্বৈত মুখোপাধ্যায়। পরিচ্ছন্ন, শান্ত, চোখে কোনো উন্মাদনা নেই। আপনি ঠিকই ধরেছিলেন, আমি ছায়া নই, আমি হিসেব রাখি। বুধিদা ধীরে বলল, কিন্তু হিসেবে শেষে মানুষ থাকে অদ্বৈত। অদ্বৈত বলল, 1999 আগুনে আমি সত্য লুকিয়েছিলাম, কারণ শহরটা প্রস্তুত ছিল না। আমি চেঁচিয়ে উঠলাম, আর মানুষ? ও চোখ নামালো, তারা কোল্যাটারাল। বুধিদা গলা ঠান্ডা, এই জন্যই তুমি প্রজেক্ট শ্যাডো বানালে, আগুন নয়, সাক্ষী মুছে ফেলতে। অদিত্য হালকা হাসলো, আর তুমি সেটা থামাতে পারবে না। ঠিক তখনই টানেলের বাইরে পুলিশ সাইরেন। অভিক দত্তের কণ্ঠ গর্জে উঠল, অদ্বৈত মুখোপাধ্যায়, আপনি গ্রেপ্তার। অদ্বৈত চোখ বড় হলো, অসম্ভব। বুধিদা শান্ত স্বরে বলল, চঞ্চুর টোপ ছিল না, টোপ ছিল তুমি। চঞ্চু হেসে বলল, ফাইনাল ম্যাপ আমি বানাইনি, শ্যাডো রিভার্সাল বানিয়েছি। অদিত্য বুঝে গিয়েছিল, কিন্তু দেরি হয়ে গেছে। হাত করা পড়ার আগে অদিত্য বলল, ছায়া শেষ হয় না,
বধিতা বলল, হ্যাঁ, কিন্তু মানচিত্র শেষ হয়। টানেলের আলো জ্বলছে, আমি গভীর শ্বাস নিলাম। এই কেসটা শেষ, কিন্তু শহরের ছায়া নয়। আগুন নেভার পর শহরটা সবচেয়ে নীরব হয়। ধোঁয়া থাকে, ছাই থাকে, কিন্তু শব্দ থাকে না। সকালের আলোয় শিয়ালদা যেন নতুন করে জেগে উঠেছে। খবরের কাগজে বড় হেডলাইন, প্রজেক্ট শ্যাডো ফাঁস, সরকারি আধিকারিক গ্রেপ্তার। চঞ্চু চায়ের চুমুক দিয়ে বলল, হে দাদা, আজ চাটা অন্যরকম লাগছে। আমি হালকা হেসে বললাম, কারণ আজ কেউ নিখোঁজ নেই। বদিদা জানলার পাশে দাঁড়িয়ে, চোখ শহরের দিকে। কেস শেষ হয়েছে, কিন্তু হিসেব নয়। অভিক দত্ত অফিসে ঢুকেই বলল, উপর থেকে ভীষণ চাপ আসছে। চঞ্চু ভুরু কুচকালো, স্বাভাবিক। অভিক দীর্ঘশ্বাস ফেলল। 1999 ফাইল আবার করলে অনেক নাম উঠে আসবে। সবাই চায় না সেটা হোক। বধিদা শান্ত গলায় বলল, কিন্তু হবে। চঞ্চু হঠাৎ চুপ করে গেল। তারপর বলল, আমি ওভারব্রিজে ইচ্ছে করে ওদের ফলো করেছিলাম। আমি চমকে উঠলাম, কি? চঞ্চু মাথা নিচু করে বলল, ফাইনাল ম্যাপ আমি ইচ্ছে করেই ওদের হাতে পড়তে দিয়েছিলাম। বদিতা তাকিয়ে রইল। একটু পর বলল, পরের বার আমাকে জানিয়ে করিস। চঞ্চু হালকা হাসল, জানলে তো ফাঁদে পা দিতেন না। হঠাৎ অভিকের ফোন বেজে উঠল। ওর চোয়াল শক্ত। অদিত কাস্টডিতে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘরে নীরবতা। অভিযোগ করল, বাঁচানো গেছে, কিন্তু সে কথা বলবে না। বধিতা ধীরে বলল, বলবে। আমি তাকালাম, কিভাবে? কারণ ছায়া আলো ছাড়া বাঁচে না। সন্ধ্যাবেলা বধিদা একটা পুরনো ডায়েরি খুলল। 1999 একটা তারিখ। আমি বুঝলাম, এই কেস ওর কাছে শুধু তদন্ত নয়, এটা নিজের সঙ্গে হিসেব। পিয়াল, এই গল্পটা লিখিস। আমি চুপ করে মাথা নাড়লাম, কারণ আমি জানি আগুনের পরের সকাল মানেই শেষ নয়। কখনো কখনো সেটাই সবচেয়ে বিপজ্জনক শুরু। সব কেসের শেষে একটা প্রশ্ন থেকে যায়, ন্যায় কি সত্যি জেতে, নাকি শুধু একটু দেরিতে হারে? সকালটা অদ্ভুত শান্ত ছিল। চঞ্চু বারান্দায় দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিল। আমি টেবিলে বসে নোট গুছাচ্ছিলাম। বদিদা তখন চুপচাপ, ওর হাতে সেই পুরনো ডায়েরি। অভিক দত্ত ফোন করেছিল সকাল 8টায়। অদিত্য কথা বলবে, কিন্তু শুধু বোধিসত্ত্ববাবুর সঙ্গে। হাসপাতালের ঘরটা সাদা। অদ্বৈত দুর্বল, কিন্তু চোখ তীক্ষ্ণ। আপনি জিতেছেন, কিন্তু দেরি করে। বদিদা শান্ত স্বরে উত্তর দিল, জেতা হারা নিয়ে আমি আসিনি। অদিত্য দীর্ঘশ্বাস ফেলল। প্রজেক্ট শ্যাডো বন্ধ হবে, কিন্তু যারা শুরু করেছিল তারা ধরা পড়বে না। বধিদা শুধু বলল, আমি জানি। ফিরে এসে বধিদা ডায়েরির শেষ পাতাটা ছিঁড়ে ফেলল। এই কেসটা এখানেই শেষ, আর আমি আর পিছনে তাকাবো না। আমি অবাক হয়ে বললাম, তুমি নিজেকে ক্ষমা করে দিলে? বধিদা জানলার বাইরে তাকিয়ে বলল, না, কিন্তু ছায়ার ভিতর আর থাকবো না। চঞ্চু হেসে উঠল, তাহলে পরের কেস? বধিদা হালকা হাসল, পরের ছায়া নিশ্চয়ই অপেক্ষা করছে। সন্ধ্যাবেলা খবর এলো, 1999 কেস আবার খোলা হচ্ছে। চাপ সত্ত্বেও অভিক দত্তের কণ্ঠে প্রথমবার স্বস্তি। সব ছায়া মুছবে না, কিন্তু কিছু আলো ঢুকবে। আমি জানলা খুলে দিলাম। শহরের আলো ভিতরে এলো। এই গল্পটা এখানে শেষ, কিন্তু গোয়েন্দা বধিদার গল্প নয়। কারণ যতদিন শহরে ছায়া থাকবে, ততদিন কেউ না কেউ
আলোর মানচিত্র আঁকবে। আর সেই মানুষটার নাম বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়।